বক্তাগণ খুব বিশদভাবে আলোচনা করেছেন। আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি, কারণ আমার সবসময় জানার একটা আগ্রহ থাকে। স্বাস্থ্য খাত নিয়ে যা আলোচনা করেছেন মুস্তাক ভাই, খুবই বিস্তারিত আলোচনা করেছেন, শুনেছি। আর অন্যান্য বিষয়ে যে সমস্ত বক্তাগণ কথা বলেছেন সবই প্রণিধানযোগ্য। আমি অর্থনীতির বিষয়ে খুব একটা বেশি জ্ঞান রাখি না, সেই জন্য মান্না ভাইকে বলেছিলাম যে আমি বোধহয় এখানে আসাটা ঠিক হবে না। যাই হোক, এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ না করলে সম্পূরক হবে না। তা হচ্ছে, বর্তমান বাজেটে মূল্যস্ফীতির বিষয়টি নিয়ন্ত্রণ করার জন্য খুব বেশি কার্যকর কিছু পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে সরকারের ভাষ্য অনুযায়ী মূল্যস্ফীতির 10%, তবে খাদ্য মূল্যস্ফীতি আরো বেশি হতে পারে বলে আপনাদের এই ওয়ার্কিং পেপারে কি নোটে বলা হয়েছে, যেটা পত্রিকান্তরে আমরা শুনতে পেয়েছি বা জানি, এটা প্রায় 15%, যেটা জনগণকে খুব বেশি আঘাত করে। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী এর দ্বারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হন এবং সরাসরি তাদের সংসার পরিচালনায় এটা খুব বেশি তাদেরকে কষ্ট দেয়। তো বাজেট যদি 18 কোটি মানুষের মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর যারা অধিকাংশ তাদের বিপক্ষে যায়, সেই বাজেটকে কখনো গণমুখী বলা যায় না। তবে এখানে একটা উদারতা প্রকাশ করেছেন এই সরকার, যে এটা আসলে গণমুখী বাজেট আমরা করতে পারিনি, এটা গতানুগতিক বাজেট। তবে স্বীকার করলে কি দায় মুক্তি দেয়া যায়? দেয়া যায় না। 10 মাস যথেষ্ট সময় একটা বাজেট প্রণয়নের জন্য। একটা নির্বাচিত সরকার 12 মাস কাজ করে না বাজেট প্রণয়নের জন্য। রাজনৈতিকভাবে বাজেটের 3-4 মাস আগ থেকেই মনোযোগ দেয়। তার আগ পর্যন্ত যে সরকারের স্ট্রাকচার থাকে, ব্যুরোক্রেসি থাকে, তারা বাজেট অনুবিভাগ, অর্থ বিভাগ এবং অন্যান্য বিভাগ যারা কাজ করে, তারা এগুলো ব্যুরোক্রেটিক ওয়েতে প্রিপেয়ার করে। সেটা আমার সরকার পরিচালনার বিরোধী দলে সংসদের আমার অভিজ্ঞতা আমাকে তাই বলে। আমরা বলছি যে সবার জন্য স্বাস্থ্য আমরা নিশ্চিত করব, জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন করব। আমাদের 31 দফায় আছে যে জিডিপির 5% আমরা সেখানে বরাদ্দ করার চেষ্টা করব। আমাদের কমিটমেন্ট আছে শিক্ষা খাতে কীভাবে আমরা জিডিপির 5% বরাদ্দ করার জন্য আমাদের কমিটমেন্ট আছে। সেগুলো কোত্থেকে আসবে? অর্থনীতির শক্ত ভিত্তি থাকলেই তো আসবে। তো যদি অর্থনীতিকে এইভাবে ডাই ডাউন করেছে যারা, সেটাকে যদি আমরা পুনরুদ্ধারের জন্য সক্রিয় হই, চেষ্টা করি এবং উদ্ধার করতে পারি, নিদান পক্ষে ফিলফারেজ এবং সাইফুনিং কমাতে পারি বা বন্ধ করতে পারি, তাহলেই তো আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং আমরা জনগণের কল্যাণে সেরকম বাজেট প্রণয়ন করতে পারবো। এগুলো এমনি আমি আপনাদের সামনে বলছি তা নয়, এগুলো তথ্যভিত্তিক। দেবপ্রিয় ভট্টাচার্য আমাদের সম্মানিত বাংলাদেশের একজন প্রথিতযশা অর্থনীতিবিদ, তার নেতৃত্বে হোয়াইট পেপার সেল গঠন করা হয়েছিল, কমিশন গঠন করা হয়েছিল। তিনি যে রিপোর্টটি প্রদান করেছেন, সেই রিপোর্টের যে এক্সিকিউটিভ সামারি, সেটাতে আপনারা দেখবেন যে এটা অবশ্য ইংরেজিতে লেখা হয়েছে। ওনারা বাংলা করবেন বলে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যাতে সবাই পড়তে পারে বাংলাদেশে। এটা এমনিতে বোধহয় 385 পৃষ্ঠার মতো রিপোর্ট, বাট এক্সিকিউটিভ সামারিটা 9-10 পৃষ্ঠার মতো হবে। তো আমি মোটামুটি দেখেছি, তাতে বলা হয়েছে বাংলাদেশের যে ট্যাক্স মওকুফের ক্ষেত্রে যেই অনিয়ম করা হয়েছে, সেটার যদি অর্ধেকও করা হতো, যেই টাকা বেঁচে যেত জাতির, তা দিয়ে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাতের বাজেট আরও 2 গুণ 3 গুণ করা যেত। এটা হচ্ছে একটা প্রথম প্যারাগ্রাফের কথা তার এক্সিকিউটিভ সামারিতে। কিন্তু তিনি বলেছেন যে মেগা দুর্নীতির মাধ্যমে মেগা প্রজেক্টে 2,80,000 কোটি টাকার করাপশন করা হয়েছে বিভিন্নভাবে। তিনি বলেছেন যে সমস্ত রাজনৈতিক বিবেচনায়
ঋণ দেয়া হয়েছে ব্যাংকিং সেক্টর থেকে, যেগুলো আর উদ্ধার হয়নি, তা দিয়ে 24টি পদ্মা সেতু করা যেত। এবং বলেছেন সেই ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর্যন্ত 4 লক্ষ কোটি টাকা খেলাফি ঋণ রেখে দেওয়া হয়েছে, যা কোনোদিনই আদায় হবে না। এটার পরিমাণ বাস্তব পক্ষে আরো বেশি। আর যেটা সাইফুল ভাই আমার মনে হয় পরিসংখ্যানটা ওই সময় বলার সময় একটু অমনোযোগী ছিলেন, সেটা খুব সম্ভবত $234 বিলিয়ন হবে, যেটা পাচার হয়েছে। উনি ওইভাবে লিখেছেন, তবে বাংলাটাই আমি বলি, উনি যেভাবে লিখেছেন যে প্রতি বছর 2 লক্ষ কোটি টাকা করে পাচার হয়েছে, যার 15 বছরের পরিমাণ দাঁড়ায় 29,25,000 কোটি টাকার মতো। তো যেহেতু আমরা টাকার হিসাবটা আমরা এখানে সবাই ইজিলি বুঝবো, সেই জন্য বলি, কারণ গ্রামের মানুষ $বিলিয়ন এটা পরিবর্তন কিভাবে কনভার্ট করবে জানে না, এইটাই বোধহয় সোজা। তা আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, যারা ইতিমধ্যে পড়েছেন ভালো, আর যারা পড়ে না তারা কষ্ট করে, এটা ওয়েবসাইটে পাওয়া যায়, দেখে নেবেন কষ্ট হলেও। এটা হচ্ছে বিগত 15 বছরের আওয়ামী দুর্নীতির একটা সংক্ষিপ্ত ইতিহাস। আমরা যাদের বিরুদ্ধে কথা বলবো, যাদের এই অতীত ইতিহাসকে জাতির সামনে তুলে ধরে নতুন করে আমরা আবার আমাদের ভবিষ্যৎ বিনির্মাণ করতে চাইব, আমাদের আগামী প্রজন্মের জন্য সুন্দর আগামীর বাংলাদেশ রেখে যেতে চাইব, তাদের জন্য এটা জানা দরকার আছে। এবং তাহলে পরে আমরা এই ইতিহাসকে ভবিষ্যতের ইতিহাসের মধ্যে জায়গা দেব না। অনেক সময় ইতিহাসের মধ্যেই ভবিষ্যতের শিকড় লুকায়িত থাকে, সেটা ভালো ইতিহাস, কিন্তু এই সমস্ত ইতিহাসের থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যৎকে বিনির্মাণ করতে হয় বলেই এই খারাপ ইতিহাসটাও পড়তে হবে, যে কি হয়েছিল আমাদের ন্যাশনের উপরে, আমাদের অর্থনীতির উপরে। একটা ফ্যাসিস্ট সরকার জাতিকে কিভাবে ধ্বংস করে, জাতির অর্থনীতিকে কিভাবে ধ্বংস করে, জাতির সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কিভাবে করাপ্ট করে, পলিউটেড করে, ধ্বংস করে সেই জাতিকে এমন একটি অধম জাতিতে পরিণত করে, সেই ইতিহাসটা আমাদের জানতে হবে। ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্য দিয়ে বা এই ভূখণ্ডকে দখল করলেও 200 বছরে যে পরিমাণ অর্থনৈতিক লুটপাট তারা করেছে, সেটার একটা বক্তৃতা আমি শুনেছিলাম ভারতীয় একজন বিশিষ্ট রাজনীতিবিদ, আমি নাম এখানে নিতে চাই না, ইনি একজন অক্সফোর্ড ফেলো এবং ওইখানে এই বক্তৃতা দিয়েছেন। তার চাইতে বহু গুণ বেশি লুটপাট করেছে বিগত 15 বছরে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম। এইটুকু শুধু বলতে পারি। এনিওয়ে, বাজেটের উপর তো কোনো কথাই বললাম না। যাই হোক, রাজস্ব খাতের যে ব্যয়, আমি প্রথম দিন বাজেটটা একটু দেখেছিলাম পত্রিকার সমালোচনাটা, রাজস্ব খাতের যে ব্যয়টা ওখানে নির্ধারণ করা হয়েছে, দেখলাম উন্নয়ন বাজেট, কোন একটা পত্রিকা দেখলাম ঠিক এইভাবে কম্পারেটিভ একটা স্টেটমেন্টের মতো করে দিয়েছে, উন্নয়ন বাজেটের পরিমাণ তার অর্ধেকের কাছাকাছি। তো যে সমস্ত রাষ্ট্রে রাজস্ব খরচের পরিমাণ উন্নয়ন বাজেটের চাইতে ডবল, সেই জায়গায় উন্নয়ন কিভাবে হবে নিশ্চয়ই প্রশ্নবিদ্ধ। সেই উন্নয়ন বাজেটটা তখন পরনির্ভরশীল হয়, ঋণ নির্ভর হয়, ব্যাংকিং খাত থেকে লোনটা নিতে হয়, সঞ্চয়পত্র বিক্রি করে গভর্নমেন্টকে লোন নিতে হয়। এটা বলা হয় ব্যাংকিং অ্যান্ড নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টরের উপরে ডিপেন্ডেন্ট একটা বাজেট হয় এবং ফরেন লোন নির্ভর হয়। এই নির্ভরতা আমরা যতদিন কমাতে না পারবো, কাটাতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের নিজস্ব অর্থনীতির উপরে ভিত্তি করে উন্নয়ন বাজেট প্রণয়নের আমাদের প্রচেষ্টা সফল হবে না। এটার জন্য আমাদের কমিটমেন্ট লাগবে এবং অর্থনীতির শক্ত ভিত্তি রচনার জন্য আয়কর সেক্টরে, রাজস্ব আহরণের সেক্টরে আমাদেরকে খুব বেশি অনেস্টি বজায় রাখতে হবে। এর বেশি বললে বোধহয় আমার সমালোচনা হবে। কারণ আমরা যারা যারা ট্যাক্স দিই, তারা আমরা জানি যে ট্যাক্স আমরা দিতে চাই, কিন্তু ট্যাক্স অফিসের কারণে আমরা সঠিকভাবে ট্যাক্স দিতে পারি না। এর বেশি বোধহয় খোলাসা করলে অসুবিধা হবে। যাই হোক, আমরা যদি সর্বক্ষেত্রে আমাদের সততা প্রতিষ্ঠা করতে পারি, দেশপ্রেমকে যদি আমরা প্রায়োরিটি দিতে পারি, তাহলে আমরা একদিন সেই জায়গায় যাব ইনশাআল্লাহ। আর করমুক্ত আয় সীমা আর একটু বাড়ানো দরকার।
এটা যেহেতু এখনো বাজেটটা পাস হয়নি, 22 তারিখে বোধহয় পাস হওয়ার কথা, এটা উপদেষ্টা পরিষদে আলোচনার মধ্য দিয়ে হবে। কারণ জবাবদিহিতা তো খুব একটা নাই এই সরকারের, প্রয়োজনও পড়ে না বোধহয়, ইদানিং আচার আচরণে তাই আমার মনে হচ্ছে। তো সেই জন্য উপদেষ্টা পরিষদকেই অনুরোধ করব, করমুক্ত আয় সীমাটা অন্তত পক্ষে আরও একটু বাড়ানো দরকার। এখন 3.5 লাখ আছে, সেটা কমপক্ষে 4 লাখ করা দরকার কমপক্ষে। কারণ এখানে একটা হিসাব দেখানো হয়েছে, যার বেতন 30,000 সে মোটামুটি দরিদ্র বলা যায়, যাদের মাসিক আয় 30,000, তাদের হিসাব করলেও সেটা 3,60,000 হয়, তাকেও এই ট্যাক্স নেটের আওতায় আসতে হবে। তো সেটা ভালো হবে না, যেহেতু মূল্যস্ফীতি আছে, মুদ্রাস্ফীতি আছে, সেই জন্য প্রতি বছর কিছু কিছু এইভাবে করমুক্ত আয়সীমা বাড়ানো দরকার বলে আমরা যৌক্তিকভাবে মনে করি। সেটা দরকার, আমার মনে হয় উপদেষ্টা পরিষদ বিবেচনা করতে পারে। আর সোশ্যাল সিকিউরিটি নেট পরিধিও বাড়ানো দরকার এবং সাহায্যের পরিমাণটাও বাড়ানো দরকার। যে পরিমাণে টাকার অবমূল্যায়ন হয়েছে, যে পরিমাণে ডলারের সাথে টাকার মূল্য কমেছে, যে পরিমাণে আমাদের আমদানি নির্ভরতা আছে, সব কিছু দরিদ্র জনগোষ্ঠীকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করবে। তো সেই জন্য প্রথম ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী হচ্ছে যাদেরকে এই সোশ্যাল সিকিউরিটি নেটের মধ্যে থাকতে হয় তারা, সুতরাং তাদের ভাতাটা আরও একটু বাড়ানো দরকার। আর জ্বালানি যে আমদানি নির্ভরতা বিগত সরকারের সময় পরিকল্পিতভাবে করা হয়েছে, আমাদের এখানে যে এক্সপ্লোর করা বা নিজস্বভাবে গ্যাস তেল আহরণ করার সমস্ত প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে বা বাধাগ্রস্ত করে কিছু কিছু অলিগার্ক গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য আমদানি নির্ভরতাকেই প্রধান রাষ্ট্রীয় নীতি হিসেবে ধরা হয়েছিল। সেই আমদানি নির্ভরতার ক্ষেত্রে দেখা গেছে সেই সমস্ত দেশে যদি কোনো রকমের টার্ময়েল অবস্থা হয়, তখন সেই গ্যাসের এবং তেলের মূল্য এত বেশি বাড়ে, যেমন ইউক্রেন যুদ্ধের সময় সেটা আমরা ভুগেছি। এবং সেই মূল্য বৃদ্ধির কারণে আমাদের দেশে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, এমনকি সরবরাহ ব্যবস্থাও অনিশ্চিত হয়ে যায়। একটা হলো যে সিঙ্গেল সোর্সিং বন্ধ করা, মাল্টিপল সোর্সিং করা, আর আমদানি নির্ভরতা কমানো গ্রাজুয়ালি, এবং দেশীয়ভাবে আহরণ করা। আমাদের যে বঙ্গোপসাগরের বিভিন্ন ব্লকে আছে সেগুলো আহরণ করা সময় লাগবে, তাহলে পরে আমদানি নির্ভরতা কমবে, আমাদের এনার্জি সাপ্লাই এবং পাওয়ার সাপ্লাইয়ের একটা ইন্টারাপশন হবে না, এবং তার মধ্য দিয়ে আমাদের শিল্পায়ন এবং অর্থনৈতিক সমস্ত কিছুর গতি বৃদ্ধি পাবে এবং নিশ্চয়তা থাকবে নিজেদের সম্পদের উপরে। সেটির দিকে আমরা গ্রাজুয়ালি যেতে হবে। তবে এই স্বল্প মেয়াদের সরকারের কাছে এটার বিষয়ে আমি খুব একটা আশা করি না, কারণ সেই সময় তাদের নেই।